আমি 11 বছর বয়সে বোরকা খুলে ফেলছি। কেন খুলছি জানো? আমি তো মাদ্রাসা ছাত্রী। আমি খুলছি দেখি বোরকা পরে এখানে দুনিয়ার আকাম কুকাম করে। বোরকা পরে ঘুমটা দিয়ে তারপরে কর্মকে তুমি কর্ম হিসাবে নাও। এখানে জোর করে কেউ কাউকে কিছু করে না। আর দেহ দিয়া কাজ করা এটা সব ক্ষেত্রে আছে। সিনেমার লাইন কেন দোষী হবে শুধু? অন্য সেকশন সব জায়গায় এগুলো আছে। তুমি টাকা চাও, তুমি তোমার মতো চলতে চাও, তুমি যা ইচ্ছা তা করতে পারো। কিন্তু শুধু শুধু সিনেমাকে দোষ দিবা কেন? সিনেমা লাইনে হ্যাঁ আমরা সিনেমায় চলি, আমাদের একটু খোলামেলা, এই জন্য মানুষ আমাদেরকে হয়তো যারা বোঝে না, যারা চিনে না খারাপ বলতে পারে। আমার কাছ থেকে মানুষের নিয়ে ঘর ভাড়া দিচ্ছে খাইছে, অথচ সামনে ভালো পিছনে তার সেরা। আমি তার সেরা। আমি যদি তার সেরা হয় আমি অন্য নায়িকাদের মতো হ্যাঁ ভাইয়া ভালো আছি জি, এরপরে ধরেন একটু সাজগোজ করলাম, যেটা সবাই করে। চিত্রনায়িকা সুলতানা রোজ নিপা, তিনি এখন হজ করে এসে আবার ডিজে নাচানাচি করো। তুমি বিয়ে করছো? হ্যাঁ রে ভাই, বিয়ে করলে খাওয়ামু কি? সব নায়িকারা তো জামাইরে বসে বসে খাওয়ায়। আল্লাহ মাফ করুক, আমিও নায়িকাই বিয়ে করছি, বাট আমার বউ আমারে বসা খাওয়ায় টেবিলে। না না, সেই বসা না। আমরা পাগল দেখতে আনন্দ পাই, এই জন্য সবাই পাগলামি করতেছে। আমার চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে, কি করব, খালি ডিপ্রেশনে থাকি। কি নিয়ে ডিপ্রেশনে থাকো? টাকা। আমি ভুক্তভোগী, সিনেমা লাইনে আমার টাকা পেতে হবে, এটা আমার প্রাপ্য। আমি বিজনেস করছি, আমি এখানে নিঃস্ব হয়ে গেছি। তাহলে সরকারের একটা এই থাকে যে অনুদান। কেন? বিজনেসে তো লাভ লস দুটোই আছে। তুমি যদি অনেক টাকা ইনকাম করতে তাহলে তো সরকারকে গিয়ে দিয়ে দিতা না? না, সরকারকে কেন দিতাম না? আরেকটা মুভি বানাইতাম, সরকার আবার। তুমি তো সরকারকে দিতে না, এখন তুমি তাহলে সরকারের কাছ থেকে ভাই আমার বাংলাদেশের কাজ না। না, তুমি অনেক বুদ্ধিমান, তোমার সাথে আমি পারবো না, কিন্তু তুমি আমার সাথে পারবে না। তোমার জায়গায় তুমি অনেক বড় কিছু, আমার জায়গায় আমি কিন্তু সিম্পল একটা মানুষ, সাদাসিধে। আমার সবথেকে প্রিয় বাবার কষ্টের অর্জিত টাকা আমি এই মুভিতে এই লাইনে বিজনেস করতে গিয়ে নষ্ট হয়ে গেল। আর এই লাইন থেকে এতটুকু সাহায্য, এতটুকু সাপোর্ট আমাকে না সরকার করছে, না আমার কলিগ যারা কেউ করছে। নিপা, কাজে এত গ্যাপ কেন? ভাইরে, আমরা যে কাজ করি, যে আমার যা প্রোডাকশন হাউস, যেহেতু আমি প্রোডাকশন হাউসের মালিক, আমি একজন বিজনেসম্যান, তো একজন প্রোডাকশন হাউসের মালিক বা যারা মুভি বানায় তারা জানে এগুলো সহজ কথা না। আমার এখানে কোটি কোটি টাকার বিষয়। আর আমার মানসিক অবস্থা যেটা গেছে, আমি যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ, এটা বলা উচিত। আমার কাজগুলো আমার মতো করে এগোচ্ছি, একটু একটু করে। আমার তার কেউ নাই যে আমার হয়ে কেউ কিছু করবে। হ্যাঁ, আমি যেহেতু আর্টিস্ট, আমার প্রচুর কাজ আসে, আমি এটা অস্বীকার করব না। কিন্তু আমি এর আগে যে ধাক্কাটা খেলাম বড্ড ভালোবাসি করে, তো আমি সেখান থেকে বড্ড ভালোবাসিতে, সেখানে তো রিপিট করতে আর ভালো লাগে না। ওইটা 1,20,00,000 টাকা গেছে টোটাল ওই মুভিটা। তো সেখান থেকে আমি বড্ড আঘাত পাওয়ার পরে আমি তো আর আমার ক্ষমতা নাই আঘাত পাওয়ার জন্য। তো আমি আস্তে আস্তে এগোচ্ছি একা, আমি আমার মতো করে। আর বাহিরের কাজগুলো করতে গেলে হয় ভালো কোয়ার্টিস্ট মিলবে না, আবার কোয়ার্টিস্ট ভালো মিললে আবার গল্প মিলবে না, গল্প মিললে আবার ভালো ডিরেক্টর, মেকিং, সব কিছু মিলে কিন্তু একটা মুভি হয়। তো আমার জীবনে যে স্বপ্ন ছিল, আমি ছোট হই বড় হই যেমনই হই, আমি আমার মতো করে আল্লাহর রহমতে আল্লাহ আমার স্বপ্নটা পূর্ণ করছে। অন্যের প্রোডাকশনে কাজ করতে তার মানে কি আপত্তি আছে নিপা? আমার অন্য প্রোডাকশনের কাজ আগে করি নাই, করছি আমি, কিন্তু সেই মুভিগুলো রিলিজ হয় নাই। আর আমার প্রোডাকশনের মুভি ছিল বিধায় আমি আমার ক্ষমতা দিয়ে, আমার সম্পূর্ণ শক্তি দিয়ে আমি রিলিজ দিচ্ছি। কারণ অন্যরা কিন্তু এরকম অহরহর মুভি বানায়, রিলিজ কিন্তু হয় না। কাজ সবাই করে, কাজ কিন্তু হয় না, শেষ হয় না। এটা আগে বলছি, দিন শেষে আমি মানে দিন শেষে প্রোডিউসারই ভুগতেছে, তার টাকা ভুগতেছে। হ্যাঁ, প্রোডিউসার। তা আমিও হচ্ছে কি, এখন আর আমার যা যা পাওয়ার, হয়তো অনেক বড় কিছু হতে পারি নাই, কিন্তু আল্লাহ তো আমাকে সম্মানের সাথে দুটো ডাল ভাত খাইয়ে ফ্যামিলির সাথে রাখছে। আমি এখানে আলহামদুলিল্লাহ আমি আমার মতো আছি। এখন সবাই আমাকে ওই তোমার মতো জিজ্ঞেস করে যে নিপা তুমি গ্যাপ কেন? ওই যে ব্যাটে বলে মিলছে না, আমি কি করব এখানে? এত ওটিটির কাজ হয়, এত নাটক হয়, অন্য কোনো কিছু দেখে ইচ্ছা করে না? ইচ্ছা করে। আমি একই সাথে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার মা বাবা আছে, আমার আত্মীয় স্বজন আছে, কেউ কিন্তু মিডিয়ান না। আমি এমনভাবে কাজ করতে হবে যেই কাজটা সম্পূর্ণ এমন হবে যেটা সবার সম্মানও থাকবে। আর আমার কাছ থেকে মানুষ মেসেজ, আমি যে কাজটা করব এটা শুধু আমার জন্য না, আমার ছোট থেকে আমার স্বপ্ন আমি যে কাজটা করব সেই কাজটা থেকে মানুষ কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, শিক্ষা যেন থাকে। সেটা এখন হচ্ছে না, হবে না, নকলের ছড়াছড়ি
ওই যে সত্য কথা বললে তোমরা, মানে অনেকে বলে তুই এত সত্য বলস কেন। ভাই এই কথাটা আমি জানি, এরকম কথা বলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে, বাট আমি জেনে শুনে আমি কথাগুলো বলে ফেলি অনেক সময় ইচ্ছা করে। অনেকে বলে তার সেরা, কিন্তু তার সেরা বলুক যাই বলুক না কেন, আমাকে কেউ খারাপ বাজে কোনো রেপুটেশন, আমার ব্যাকগ্রাউন্ড কোনো খারাপ কেউ দেখাইতে পারে না আজ পর্যন্ত, পারবে না ইনশাল্লাহ। আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন, সাদাকে সাদা কালোকে কালো, ভালো সেজো না, ভালো হও, সত্যিকারের মানুষ হও। আমি আজ আসি তো কাল নাই। আমি ছোটবেলা কেন আসি মিডিয়াতে কেউ জানতো না। আমি সিনেমা দেখে ভালোর উল্টা আমি নিজের মধ্যে ধারণ করছি। সেটা হচ্ছে আমি ভাবতাম ছোট থেকে এটা যে আমি কেন দুনিয়াতে আসলাম, বা এমপি মন্ত্রী তো বুঝতাম না। অনেকে আছে না অনেক অসহায়, আমার এই দুচোখে দেখছি আমি। আমার কথা হচ্ছে আমি ওদের দিব, কিন্তু আমি ছোট মানুষ, আমি কি করে দিব? তখন আমি সিনেমায় দেখছি যে বড় লোকদের কাছ থেকে টাকা এনে নায়িকা হওয়ার পরে গরিবদের মধ্যে দিব, কিন্তু বাস্তবতা তো উল্টো উল্টো, আমি তো ফকির হয়ে গেলাম। কে বুঝবে এই কলিজাটা? কেউ বুঝে? কেউ বুঝে না। মাস শেষে তো বাসা ভাড়া কেউ দেয় না, খাবারের বিল তো কেউ দেয় না। বাসা ভাড়া তো দূর, আমি কেমন আছি এই যে 3-4টা বছর, আমি কখনো পিএসদের সাথে চলি নাই, কোনো এমপি মন্ত্রীর, আর কখনো এমপি মন্ত্রীদের কাছেও কিছু চাই নাই। আমার একটা স্বভাব, আমাকে স্যার আমাকে বলছিল বাবা তুমি কি চাও, তোমার কি সমস্যা? আমার মুভি রিলিজের পরে যখন কান্নাকাটি করলাম, তখন আমি বলছি আপনি যে চেয়ারে আছেন আমি এর থেকে বড় চেয়ারে বসতে চাই। 10,000 টাকা লাগে একটা চেয়ারে। আমি ভুক্তভোগী, সিনেমা লাইনে আমার টাকা পেতে হবে, কিভাবে? এটা আমার প্রাপ্য। আমি বিজনেস করছি, আমি এখানে নিঃস্ব হয়ে গেছি, তাহলে সরকারের একটা এই থাকে যে অনুদান। কেন বিজনেসে তো লাভ লস দুটোই আছে। তুমি যদি অনেক টাকা ইনকাম করতে তাহলে তো সরকারকে গিয়ে দিয়ে দিতে না? না, সরকারকে কেন দিতাম না, আরেকটা মুভি বানাইতাম। সরকার আবার তুমি তো সরকারকে দিতে না, এখন তুমি তাহলে সরকারের কাছ থেকে ভাই আমার বাংলাদেশের কাজ না। না, তুমি অনেক বুদ্ধিমান, তোমার সাথে আমি পারবো না, কিন্তু তুমিও আমার সাথে পারবে না। তোমার জায়গায় তুমি অনেক বড় কিছু, আমার জায়গায় আমি কিন্তু সিম্পল একটা মানুষ, সাদাসিধে। তুমি আমাকে প্রশ্ন করবো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। বাংলাদেশে আমরা যেই কাজই করি, এটা ট্যাক্স থাকে, ভ্যাট থাকে, এটার সরকার চাঁদা দিতে হয়, অনেক কিছু দিতে হয়, তো সরকার লাভবান হচ্ছে না। আর বাংলাদেশে যদি আমরা ভালো একটা কাজ করি, ভালো, যেমন আমাদের শাকিব খান ভালো কাজ করে, সারা বিশ্বে তাকে চিনে, এই লোকটা, এই নায়কটাকে, এই হিরোটাকে, এই হিরোটা বাংলাদেশের। তাহলে আমরা ভালো একটা কাজ উপহার দিব বাংলাদেশে, ভালো একটা কাজ করব, বিজনেস যখন করব সবারই লাভ, প্রডিউসারের লাভ, আর্টিস্টের লাভ, ডিরেক্টরের লাভ, সবারই লাভ। সবাই যদি একজোট করে কাজ করতে পারে তাহলে ঠিক আছে। আর যদি এখানে রাজনীতি হয় যে ওকে নিব না, ওকে নিব, আর্টিস্টরা রাজনীতি করা উচিত না, উচিত না। আমি আসলে বুঝতাম না, বুঝি না, গোছাই কথা বলতে পারি না, সরি। তোমরা বাংলাদেশের যারা আছো আমাকে ভুল বুঝেন। আমি চাই একটু আমার পুরো কথাগুলো সবাই শুনুক। আমি কারো সিম্পিতি চাচ্ছি না, আমার কথার মধ্যে 100% কিছু লজিকও আছে, আপনারা নিজেরাই বলবেন। আমার কথার মধ্যে মেসেজগুলো আছে। কোনো পাগল এরকম নিজের কথা নিজে বলে যে এরকম, মানে আমি মাঝে মধ্যে এলোমেলো কথা যেগুলো বলি, কিরকম এলোমেলো কথা সবাই বলে যে তুই এলোমেলো কেন বলিস। এখন আমি তোমাকে বলছি, যে মেয়ে কোটি টাকা খরচ করতে পারে সে ইনকামও করতে পারে, বাট আমি কেন ইনকাম করি না, কেন কাজ করি না, আর এলোমেলো কথাগুলো কেন বলি? তাহলে এটার প্রশ্নের উত্তর হলো এটা, টিভি চ্যানেলে গেলে আমি একরকম, আর ইউটিউবারদের সামনে গেলে আমি আরেক রকম হয়ে যাই। টিভি চ্যানেলে আমি যেভাবে কথা বলি শালীনভাবে, যেভাবে সত্য কথা ওরা ওইভাবে তুলে ধরে, যদি এদিক সেদিক হয় তাহলে তখন তারা গোছায় নেয়। আর ইউটিউবাররা এমন উদ্ভট কথাবার্তা বলে। আমার শোতে আমি আছি অলরেডি, এইটুকু ইন্টারভিউর মধ্যে আমি চিন্তা করছি কোনটুকু দিব না, ওটুকু অলরেডি কেটে ফেলবো, আমি চিন্তা করে ফেলছি সেটা। হ্যাঁ, তোমার এখানে এই জন্য আমি নিজে আসি, অথচ ইউটিউবার আমার টাকা দিয়েও নিতে পারে না, কারণ ওদের দেখে 1-2 বা 10 জন জড়ে গেলে পরে দেখি 200 জন কোন চিপাই চাপাই মোবাইল দিয়ে ভিডিও করে। আমি যেটা বলি সেটাকে না দিয়ে সেই মেসেজটা মানুষের কাছে না, হেডলাইনে বলে যে চিত্রনায়িকা সুলতানা রোজ নিপা তিনি এখন হজ করে এসে আবার ডিজে নাচানাচি করে, অথচ আমার 14 গোষ্ঠী ডিজে চিনে না। আমি হয়তো এগুলোর উপর কোর্স করতে পারি, এগুলোতে আমি কখনো যাই না। আমার লক্ষ্য অনেক উপরে ছিল, আমি সবসময় লিডার হতে চাইছি, মানুষের কল্যাণে কাজ করতে চাইছি। অবশ্যই আমি লিডার। পলিটিক্স সেটা না, যেই পলিটিক্স হচ্ছে পলিটিক্সের উপর পলিটিক্স যারা করে তারা সঠিক জায়গায় যায় না, সঠিক জায়গায় কাজ করে না। আমি পলিটিক্স যারা করে তাদেরকে শিক্ষা দিতে চাই, আমি ওই রকম লিডার হতে চাই। এবার আমাকে যে যাই বলুক, আমার কাছে অদ্ভুত লাগে, আমি বলছি একটা, ওরা দিচ্ছে আরেকটা, হেডলাইন দেখতেছি হঠাৎ করে আরেকটা। আমার অনেক সময় মজা লাগে, অনেক সময় খারাপ লাগে। ঠিক আছে, আমি এই দুঃখ অনুষ্ঠানে যাওয়া বাদ দিছি, যে মানে মনে হয় কি লুকায় করে ভিডিও। হ্যাঁ, ওরা এরকমই করে। আমি তোমাকে মূলত ওই মেসেজটা, তোমাকে ভালোবাসি, তোমার কথাগুলো ভালো, তোমার কথার মধ্যে লজিক থাকে, তোমার কাছ থেকে অনেকে শিখতে পারে,
ঠিক আছে, আমি সেজন্য তোমার কাছে আসছি। তারা উল্টোটা তুমি কি প্রচার বলতে করে। চাও তোমার অনেক শত্রু তার মানে? আমি কারো ক্ষতি করি নাই, আমার ক্ষতি মানুষ করছে, অথচ আমি যারা চুরি করছে যারা ক্ষতি করছে আমি একবারও মুখ ফুটে বলি নাই। কিন্তু আল্লাহর কি হুকুম, আমি চাই নাই কোনো শত্রুর ক্ষতি হোক, কিন্তু তাদেরকে আল্লাহর হুকুম মতে দুনিয়া থেকে নাই করে দিছে আল্লাহ, এবং মানুষের সামনে নাই করে দিছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। সবারই ফ্যামিলি আছে, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। দেশের যে অবস্থা, এখনো যদি দুর্নীতি করে মানুষ, এখনো যদি 2 নম্বরই করে, এখন বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে তার পাশে যদি ভালো মানুষ না থাকে, এই এই দল করছে ও ওই দল করছে, যেই লোক তোমার কথা খারাপ বলবে আমার কাছে এসে, আমার কথা তোমার কাছে যাই খারাপ বলবে, সঠিক। সেই লোককে ধারে কাছেও সাইড দেওয়া উচিত না। সে প্রধানমন্ত্রী হোক, সে ভালো মানুষ, বুদ্ধিমানরা কখনো দুমুখ সাপকে লালন পালন করে না। অ্যাজ এ বাংলাদেশের একজন আর্টিস্ট, বাংলার মেয়ে হিসাবে, একজন সহজ সরল মানুষ, আমি গুছে কথা বলতে পারি না। আমার কথাগুলো ভিতর থেকে আল্লাহ, মানে আমার মনে হয় এগুলা সিনেমা দেখছি, সিনেমা থেকে শিখছি। ভুল করো না, ভুল মানুষ করে, তারপরেও চেষ্টা করো যাতে ভুল না হয়। আর অন্যায় করো না, অন্যায় প্রশ্রয় দিও না, এতে করে সবারই তো ক্ষতি হচ্ছে। নিপা, এখন দেশে তো আমাদের সবাই ভুগতেছি কারা? আমরাই তো ভুগতেছি। তেল নাই, ডাল নাই, চাল নাই, খানা নাই। যে কালকে আমাদের পাশের বাড়ির ভাতের পাতিল চুরি হয়ে গেছে, আহারে, রান্না করা ভাতের পাতিল। আমি হাসছি, কিন্তু যখন এটা রিয়েলাইজ করি যে ওই লোকটা কখন ভাতের পাতিলটা চুরি, রান্না করা ভাতের পাতিলটা চুরি করতেছে, তাও আরেকজনের রিক্সাওয়ালা, সে সারাদিন কাজ করে এসে রান্না করছে, খাবে, দেখে যে ভাতের পাতিল নাই, ভাত সহ উদয় হয়ে গেছে। নেশা এই বলো, কি পরিমাণে করবো, কি বাড়ছে, বলবো? কি বলবো আর। এনিওয়ে, আমি বলছিলাম তোমার কথা শুনে মনে হয় ভেতরে অনেক ডিপ্রেশন আছে, কিসের বলো তো বোন? ডিপ্রেশন, এটা তো সহজ ভাষা। আমার সব থেকে প্রিয় বাবা, আর বাবার কষ্টের অর্জিত টাকা আমি এই মুভিতে এই লাইনে বিজনেস করতে গিয়ে নষ্ট হয়ে গেল। আর এই লাইন থেকে এতটুকু সাহায্য, এতটুকু সাপোর্ট আমাকে না সরকার করছে, না আমার কলিগ যারা কেউ করছে। বরঞ্চ আমার কাছ থেকে মানুষের নিয়ে ঘর ভাড়া দিচ্ছে, খাইছে, অথচ সামনে ভালো, পিছনে তারসেরা। আমি তারসেরা, আমি যদি তারসেরা হই, হ্যাঁ আমি অন্য নায়িকাদের মতো, হ্যাঁ ভাইয়া ভালো আছি জি, এরপরে ধরেন একটু সাজগোজ করলাম, যেটা সবাই করে, এটাই নিয়ম। তারপর আমি লাখ টাকা কোটি টাকা কামানো কোনো বিষয় না। কিন্তু আমার দুঃখ হচ্ছে আমি অনেক কষ্ট করে অর্জন করছি, আমার যোগ্যতা যেটাই হোক, আমার মধ্যে যেটাই থাকুক, আমি সেটা দিয়ে আমি নিজেকে পরিচয় দিব, আমার পরিচয় আমি চলবো, আমি আরেকজনের পরিচয় চলবো না। আমি খারাপ হই, ভালো হই, তার সেরা হই, যেটাই হই, আমি এমন কাজ করব যেখান থেকে মানুষের উপকৃত হবে, যেখান থেকে মানুষ শিখতে পারবে, যেখান থেকে মানুষের কল্যাণ হবে। আমি এফডিসিতে যখন ইলেকশন করছি, অন্যদের ছিল দোষ, তাদের মামলা ছিল, আমার তো কোনো মামলা ছিল না। কিন্তু অন্যরা যেভাবে টাকা খরচ করছে, অন্যরা যেভাবে ইলেকশনের জন্য প্রস্তুতি নিয়েছিল, আমি সেভাবে প্রস্তুতি নিয়েছি। হঠাৎ করে অন্যদের মামলার জন্য, ঝামেলার জন্য আমার ইলেকশনটা হইলো না। যদি হয়তো অন্যরা এত বছর যা করতে পারে নাই, আমি সেটা করে দেখাই দিতে পারতাম। তখন তো তারা দেখতো, কাজে তো প্রমাণ করতে চাই, পটর পটর করলে হবে, আগে মানুষকে খাওয়াইতে হবে, পেটে দিতে হবে। অনেক বছর ধরে মানুষে কাজ করে, বয়স হয়ে গেছে। সরকারি, যদি ওইসব লোকগুলো যদি সরকারি চাকরি করতো, সরকারি স্থানে থাকতো, তাইলে তাদের একটা অবস্থানে এসে তারা সরকার থেকে কিছু অনুদান পাইতো, বা যেটা পাওয়া হয়, পেনশন বলে যেটা। আমার চাচা আর্মি মেজর, আমার চাচা পাইছে, আমার বাবা আর্মি ছিলেন, আমার বাবা এই সব সাইটগুলোতে আমরা জানি, হ্যাঁ পাইতো সরকারি। কিন্তু সিনেমা জগতে তো কেউ বয়স হয়ে গেলে দেখতে চায়, অনেকে ভিক্ষা করে, এর কাছে চায় কিছু, এর কাছে চায়, এর কাছে চায়। আমি যতটুকু সম্ভব দিই, কিন্তু আমি তো আর কোনো আমার দায়িত্বটা নাই, আমি তো ইলেকশন করতে পারি নাই, বা ওরকম পদবি আমার নাই। থাকলে তো আমি যেটা পাইবো সরকারের কাছ থেকে, যে আমি এই কাজটা করব, আমরা করতেছি, সরকারও দেখতো যে কাজটাতে ভালো হচ্ছে, তাহলে সরকার এমনিতে দিত আমাদের প্রাপ্য। এখন যারা চাচ্ছে, যারা পাচ্ছে, তারা চুপিচাপি কেমনে কীভাবে কী করতেছে, কিছু উন্নয়ন তো হচ্ছে না, শুধু ইলেকশন হচ্ছে, শুধু ভোটাভুটি হচ্ছে, শুধু দলাদলি হচ্ছে। এটা কেন ভাই? আমরা আর্টিস্ট, আমরা কোনো দলের না, আমরা কাজ করতে চাই, আমরা খেতে চাই, দিন শেষে আমাদের ফ্যামিলিকে বাঁচাতে চাই। তোমার কি মনে হয়, আর শেষ বয়সে আমরা ভিক্ষা করে মরতে চাই না। কোন আর্টিস্টকে কি আল্লাহ না করুক, জোর করে তো আর কেউ পলিটিক্যালে নিয়ে যায় না। এখনো দেখতেছি অনেক আর্টিস্ট নিজেরা যাইতেছে ফর্ম কেনার জন্য, সো কি কাউকে তো কেউ জোর করতেছে না। আবার দিন শেষে আমরা বলতেছি যে আর্টিস্টের কোনো দল থাকা উচিত না, আবার সুযোগ পেলে তো সবাই দৌড়াচ্ছে। তাদের হচ্ছে আসলে নিজস্ব যোগ্যতা নাই, তারা হচ্ছে বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে। দেখেন, আমি এখন যেরকম কথা বলি, আমার সামনে যদি কেউ আসে যে মেয়েটা নিজের মতো করে চলবে, নাচতে নেমে ঘুমটা কেন দিচ্ছে, আরে ভাই তোমারও সন্তান আছে, কর্মকে তুমি কর্ম হিসাবে নাও। এখানে জোর করে কেউ কাউকে কিছু করে না। আর দেহ দিয়া কাজ করা, এটা সব ক্ষেত্রে আছে, সিনেমার লাইন
কেন দোষী হবে শুধু অন্য সব সেক্টর জায়গায় আছে। অন্য সেকশন সব জায়গায় এগুলো আছে জায়গায় আছে। তুমি টাকা চাও তুমি তুমি তোমার মতো চলতে চাও তুমি যা ইচ্ছা তা করতে পারো Right. কিন্তু শুধু শুধু সিনেমাকে দোষ দিবা কেন সিনেমা লাইনে হ্যাঁ আমরা সিনেমায় চলি আমাদের আর একটু খোলামেলা এই জন্য মানুষ আমাদেরকে হয়তো কথা যারা বলা বুঝে না সহজ। যারা চিনে না খারাপ বলতে পারে বলে হয়তো কিন্তু যারা বোরখা পরে এই যে আমি হজ করে আসছি বোরখা পরে ঘুমটা দিয়ে তারপরে আমি 11 বছর বয়সে বোরখা খুলে ফেলছি কেন খুলছি জানো আমি তো মাদ্রাসা ছাত্রী আমি খুলছি দেখি বোরখা পরে এখানে দুনিয়ার আকাম কুকাম করে তাইলে আমি একজন মিডিয়ার মানুষ বোরখা পরলে মানুষ বলে এই মেয়েটা এই কাজ করবে এটা বলতেই পারে মাফ করো কিন্তু- সেজন্য আমি বোরখা পরি না কিন্তু আমি আমার জায়গায় সৎ আছি আলহামদুলিল্লাহ আজ অব্দি আমার নামে কেউ কিছু বলতে পারে না পারবেও না কখনো ওকে ইনশাল্লাহ তুমি বিয়ে করছো? হায় রে ভাই বিয়ে করলে খাওয়ামো কি সব নাই গেলে তো জামাইরে বসে বসে খাওয়া আল্লাহ মাফ করুক, আমিও নায়িকাই বিয়ে করছি, বাট আমার বউ আমারে বসা খাওয়ায় টেবিলে। না না সেই বসা না এই কথার কথা বলছি Yeah, I understand. কথার কথা But আমি বলছি খুব মজা পাইছি। আসলে এটা কেন কল তুমি এখন কোনো আর্টিস্ট কাজ পায় না যখন কাজ পাবে না তখন বিয়ে করার পরে জামাই বলবে কি নায়িকা তুমি তো লাইকা এখন বেশিরভাগ শব্দ শাকিব খানেরও লায়ক বলে আর Okay. বুবলির বলে লাইকা এই সমাজে কে যে কখন কাকে ভালো বলে কে যে কখন খারাপ বলে কেউ কাউকে ভালো বলে আমি তো দেখি নাই। ভালো বলে না ভাই আমি দুনিয়ার কাউকে দেখি নাই কেউ কাউরে নিয়ে ভালো কথা বলতেছে। সেটাই বরঞ্চ এখন ভাইরাল যোগটা বেশি চলতেছে পাগলা ছাগলা ছাগলামি মিথ্যা কথা বানোয়াট যে যা পারে এগুলো করার মধ্যে ইনকামটা হচ্ছে এখন এইটা হচ্ছে ট্রেন্ডটা এইভাবে চলছে এই তো আমরা আমি বাঙালি বলি ট্রেন্ড আমি বলি ট্রেন্ড চলছে আমরাই করছি, আমরা পাগল দেখতে আনন্দ পাই, এই জন্য সবাই পাগলামি করতেছে। আমার চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে কি করব খালি ডিপ্রেশনে থাকি কি নিয়ে ডিপ্রেশনে থাকো? টাকা টাকা নেই, বাবার টাকাগুলো তুমি তো অন্য সব নষ্ট মানুষের করে কাজ ফেলছি। করবে না, নাটক করবে না, সিনেমা করবে না, টাকা আইবি না কোত্থেকে? করবো না আমি একটা কাজ করে যদি অফ থাকি তাহলে তো খারাপ লাগবে আমি চাই আমার সবাই প্রত্যেকটা নায়ক নায়িকার একজন গার্জিয়ান থাকে তুমি এটা মানে বলো লাস্ট 3 বছরে কোন নাটক তোমার রিলিজ হয়েছে, সিনেমা রিলিজ হয়েছে? লাস্ট 3 বছরে আমি আমার ফ্যামিলি গোছাইছি আমার ফ্যামিলি না বাদ ফ্যামিলি কথা তো জিগাই আমি নাই, বাইরে তুমি কাজই করি নাই আমি এই 3 তাইলে? বছর আমি মানসিকভাবে অসুস্থ আমি আমার ফ্যামিলি গোছাইছি বলতে আমার আমাদের ফ্যামিলি জায়গা জমি এগুলো হচ্ছে মেন বিষয় তো আমাদের এখানে ফ্ল্যাট আমরা নিজস্ব ফ্ল্যাট ভাগাভাগি করা যেমন আমি আমার ভাগে 2টা ফ্ল্যাট পাইলাম বা আমার ভাগ কিনে দিল একটা বা আমার বোন হজে গেল তার বিয়ে হইলো আমার ভাই পড়াশোনা করে মাস্টার্স পাস করে এখন মোটামুটি বিজনেস করে বিজনেসম্যান হয়েছে তো আমার ভাই একটা বিয়ে করবে মোটামুটি গোছানো আছে জীবনটা মানে ডাল ভাত খেয়ে আমরা চলতে পারি তো আরেকটা ঝামেলা আছে হচ্ছে আমি যে মসজিদ মাদ্রাসা এতিমখানা করতে গেছি ওই জায়গাটা হচ্ছে আমার মায়ের নামে তো আমার মা এখন আমাকে দিয়ে দিলে আমি ওই কাজটা করবো কিন্তু ওই কাজটা করতে গেলে তো আমার টাকা লাগবে আমার পিছনে তো কোনো সাইড নেই কিন্তু এখন আমি হজ করে আসার পর আমাকে নতুন করে মানুষের আগের ভিডিওগুলো নতুন করে মানুষ ভাইরাল করছে যে হজ করে এসে নাচানাচি করে এটা একটা রেস্টুরেন্ট ছিল এটাকে বানাচ্ছে ডিজে যাই হোক একটা মানুষ ভালো হইতে চাইলেও এসব মানুষগুলো টাইম না নিচে নামায় খারাপ বানাই ফেলবে কিন্তু না আমার তো টাকা পয়সার দরকার আছে যেহেতু আমি একটা মেয়ে মানুষ আমার ভবিষ্যৎ আছে আমি মরে ঘরে পড়ে থাকলে আমাকে তো কেউ দেখবে না যার জীবন তার আমার ভবিষ্যৎ আছে না আমি না খেয়ে থাকলে তো আমাকে কেউ দেখবে না আমি এখন একটা বিয়ে করলাম সবাই দেখলো এখন এই লোকটা কি 2 নাম্বার এই লোকটার কি আরো বউ ছিল এই লোকটা কি আমার কাছে ভালো সেজে আমাকে বিয়ে করলো ওর আরো আগে বউ বাচ্চা ছিল এখন আমি তো একজন এমন একটা মেয়ে চাপা স্বভাবের যে কাউকে ছোট করব না যে আমার বাবা মা তো বাবা মারটা দিয়ে আমি আজকে এখানে খেয়ে পড়ে আসি আল্লাহর রহমতে তো হাজবেন্ড হচ্ছে আমি আমার ছোট থেকে শিখছি হাজবেন্ড হচ্ছে মানে অনেক বড় জিনিস আমার কাছে সারা পৃথিবী আত্মার সম্পর্ক যেখানে দেনমোহরের কোনো ভ্যালু নাই যেখানে কোনো চাওয়া পাওয়ার কোনো ভ্যালু নাই আত্মার 2টা সম্পর্ক এখন আমি যে সেখানে যাই দেখি যদি যে না এখানে আত্মার কোনো বিষয় নাই সে আমাকে দেখে টাকা পয়সা দেখে সুন্দর দেখে আমার কাছে আসে আর আমি যখন দিতে পারবো না তখন সে আমাকে রেখে চলে যাবে তার আগের বউ বাচ্চা সব বের হয়ে যাবে উল্টা সে বলবে এই মেয়ে নায়িকা এই মেয়ে খারাপ যেমন পরীর সম্বন্ধে বলে না পরী এতগুলো বিয়ে হয়েছে এতগুলো হাঙ্গা হয়েছে এত কাহিনী কিন্তু পরী তো হয়তো বলে না কারণ এদের কথা বললে তো পরীর নিজের ইজ্জত যাবে এখন আমরা যারা ওরা চায় আমাদের একটা অবস্থান আছে আমরা যদি এদের নামে কিছু বলি যে আমার আজকে এই ঘটনায় আমার ঠকাইছে এত টাকা মেরে খাইছে বা আমাকে মেরে ফেলছে আমি মরা থেকে উঠি বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো কিন্তু তার নাম বলা যাবে না তার নাম বলে তো আমি নিজেই ছোট হয়ে যাবো কারণ সে তো চায় আমাকে ইউজ করুক বা আমার নাম আমি তাকে স্বামী হিসাবে পরিচয় দিই বা বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিই তাহলে সে একটু মানুষের কাছে মুখ মাইয়া তো আমি বিয়ে করছি ওর তো আমার বউ ছিল বা আছে দরকার কি এসব ফকিন্নি টকিন্নির কথা কয়া যদি সুলতান সুলেমানের মতন কাউকে পায় তাইলে সমস্যা নেই টাকা থাকলে
হলে আমি আমার 10টা এতিম বাচ্চাকে খাওয়াইতে পারবো, 10টা মানুষকে, তোমার মতন একটা ফ্রেন্ডের নিয়ে ভাবি নিয়ে বাচ্চা নিয়ে ঘুরতে যাইতে পারবো দেশে বিদেশে। টাকাই হচ্ছে সব। ভাই যে কথা এতদিন আমার মুখ দিয়ে বের হয় নাই, আমি মেয়ে এখন সেরকম হয়ে গেছি। কারণ আমি অহরহ খারাপ মানুষ দেখছি, ফেরেশতার মতন আমার কাছে আসছে, আমার ধ্বংস করে দিয়ে সুন্দর চুপচাপ আছে, কোনো শব্দ নাই। শুধু ওরা চায় আমি কিছু বলি। আমি কি এত বোকা? আমি ধ্বংস হয়েছি, আল্লাহ আমাকে এর চেয়ে ভালো কিছু দিবে। কতটুকু খাবি আমার কাছ থেকে, কতটুকু নিছস, কতটুকু আমাকে ধ্বংস করছস, এর থেকে বেশি আল্লাহ আমাকে ভালোবাসে, সে আমার গার্জিয়ান। আমি খুব সুন্দর ছিলাম, হয়তো এখন একটু নষ্ট হয়ে গেছি। সৌন্দর্য বড় কথা নয়, আমার মন, আমার ক্যারেক্টার, আমার চরিত্র, অল সাইড মিলে আমি সুন্দর, আলহামদুলিল্লাহ। আমাকে মানুষ ভালোবাসে, জনগণ ভালোবাসে, সাধারণ মানুষ মাথায় হাত বুলাইয়া কথা বলে, এটা আমি শান্তি পাই। কিন্তু আমি এখন কাজ করব সামনে ইনশাল্লাহ। কয়েকটা কাজ আছে, ভালো কাজ, বড় ধরনের, দেশের বাইরে দেশে। আমি বড় 100টা কাজ না করে আমি বড় বড় কিছু কাজ করবো ইনশাল্লাহ। বাইরের কাজের জন্য অনেকে নক করতেছে, আমি দেখতেছি কোনটা আমার যোগ্য, মানে আমাকে চেঞ্জ করতে পারে। কাজের তো আমার কোনো শখ নাই, কিন্তু আমি এখন প্রফেশনাল কাজ করব। যে আমাকে নিয়ে কাজ করবে তারও লাভ হইতে হবে, আমারও লাভ হইতে হবে। আমি সেই লোকেরই কাজ করব। কথা শুনে মনে হচ্ছে বিয়ের জন্য মানসিকভাবে রেডি হইছো। ভাই বিয়ে তো করতে ইচ্ছা করে, সংসারও করতে ইচ্ছা কেমন করে। ছেলে চাই? এখন যে ডিভোর্স হচ্ছে, যে একজনের 4-5টা করে বউ আছে, গার্লফ্রেন্ড আছে, সবার সাথে একই রকম ময়না পাখি, টিয়া পাখি, এই মানে অনেক রকমের কথা। ধরো কেমন ছেলে চাও বিয়ের জন্য? আমি এমন একটা ছেলে চাই, সে যা মন চায় তা করুক, সে তার মনটা থাকতে হবে মানুষের। খারাপ ভালো যেই হোক, যত বেশি খারাপ তার মন তত বেশি ভালো। যাকে মানে মানুষ বেশি খারাপ বলে আমি তাদের সাথে মিশবো, কারণ সেই মানুষটা এমনি এমনি খারাপ হয় না। আমার মতন একজন সহজ সরল হাবলা গুবলা সাবানা, আমার মা আমার নাম রাখছে, সেই সাবানা আজকে যেভাবে কথা বললাম, দেশবাসী যদি আমার এই কথা শুনে, হয়তো আমি ভালো করে গোছাই বলতে পারি না, এক্সপ্রেশন দিয়ে বলতে পারি না, রিনা খানের মতো কথা বললাম, তাহলে তারা বুঝতে পারবে আমি কেন এরকম হইলাম। কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। একটা মানুষ এমনি এমনি খারাপ হয় না। আমি খারাপ হব, আমি কথা দিচ্ছি আমি খারাপ হব। আমি যেহেতু সিনেমার নায়িকা, আমি নাচতে নেমে ঘুমটা দিব না, তার মানে এই না আমি 2-4 লাখ টাকার জন্য যেখানে সেখানে যাব বা প্রস্টিটিউটগিরি করে টাকা ইনকাম করবো। নো নেভার। আমি রানীর মতো আসছি, রানীর মতো করে থাকবো। আমার লিঙ্ক আপ আছে দেশে বিদেশে, আমাকে অনেকেই দিতে চাইছে, আমি নেই নাই। আমি একটু ভয় পাই, মানে ভয় পাই কি, যেহেতু আমার গার্জিয়ান সাথে নাই, যদি এদিক সেদিক কিছু হয়, মানুষ তো ভালো বলে খারাপও করে দিতে পারে, তাই না? অনেকে আছে দেখবা অনেক কোটি টাকার মালিক, কিন্তু তার ঘরে কিন্তু ঘর ভাড়া দিতে পারছে না। সে হচ্ছে খারাপ হওয়াটাকে কি বোঝাচ্ছে? কিন্তু আমি চাচ্ছি যে আমি খারাপ হই, এটার ব্যাখ্যা কি? আমি খারাপই হচ্ছে এটা, যে যে রূপ ধরবে, ধরাতে আমাকে বাধ্য করবে, আমি সেখানে সেই রূপটাই ধরবো। ওকে, মানে আমি বাস্তবে নায়িকা যেটা, ওইটাই ধারণ করবো। ওকে, সেটাই বলছি। আন্ডারস্টুড। বিয়ের জন্য কেমন ছেলে লাগে? শুধুমাত্র মন ভালো ছেলে, তাই তো? বিয়ের জন্য আমি সালমান শাহর জন্য তো এতটা বছর পাগল ছাগল রিক্সাওয়ালা সিএনজিওয়ালা যা আছে, সালমান শাহর মতন এক্সপ্রেশন দিলেও একটু দেখতাম। ওই টিকটকে দেখলে ভাই সেই রকম লাগে, বাস্তবে দেখে আমার কাজের ছেলের যোগ্যতাও নাই তাদের। তো ভাই এরকম হইলে তো হবে না। রূপ দেখে, এই এফেক্ট মারা চেহারা দেখে, এগুলা দেখে তো পাগল হয়ে লাভ নাই। আমার এমন একটা মানুষ দেখতে হবে যে মানুষটা সত্যি আমাকে নিয়ে থাকবে, সত্যি আমাকে ভালোবাসবে, আগলে ধরে রাখবে। আমি ভুল করলে আমাকে বোঝাবে, কাউকে কাজ ছোট করবে না আমাকে, ঠিক আমার বাবা মার মতো। সে গরিব হোক, সে বড় লোক হোক, হয়তো কথার ছলে বললাম সুলতান সুলেমানের মতো চাই। হ্যাঁ, লুচ্চা বদমাশ যদি হয় তাহলে এত টাকার মালিক হইতে হবে। আর যদি ভালো মানুষ হয়, সে মানুষ হলে আমি ওকে, আমার সমস্যা না। আমি কোরআন শরীফ পড়বো, রোজা রাখতাম, যেহেতু 5 ওয়াক্ত জায়গায় 7 ওয়াক্ত নামাজের কথা অনেকে বলছে, ভাইরাল করছে। তো ওরা তো নামাজের ব্যাখ্যাটা হয়তো আমি ওইভাবে বলতে পারি না। তাহাজ্জুদ আছে, আদার্স অনেকগুলো নামাজ আছে, নামাজ পড়লে সারাদিনই পড়া যায়। তো ওগুলো না, আমি সত্যি একটা গৃহিণী যেভাবে চলে সেভাবে চলতাম বা চলবো। কিন্তু এখন আমার ফ্যামিলি যে টাকাটা আমি নষ্ট করছি, সেটা তো আমি তো এত স্বার্থপর না। আমি নিজে যে বিয়ে করে চলে গেলাম ধুম করে একজনের কাছে, পাত্র তো প্রতিদিনই থাকে দেশে বিদেশে। আমার সরলতা, আমি অনেক সরল, আমি একটা পাগলা টাইপের এরকম মেয়ে চাই। সবাই 90 দশকের মেয়েদের মতো লাগে আমাকে, হ্যান এগুলো বলে নাকি। কিন্তু আমার কোথাও মনে হয় যে আমার বাবা যেহেতু নাই, আমার ছোট্ট একটা ভাই আছে, আমার মাটা আছে, আমার ফ্যামিলিকে আমি আরেকটু গোছাই দিই। আর আমাকে যদি এখনই বিয়ে করতে হয়, সেই লোকটা যদি আমাকে আগলায় রাখতে পারে, আমার কষ্টটা বুঝে, যে না আমার যে অসামর্থ্য কাজগুলো আছে শেষ করতে দিতে চাই। অনেকে আছে না, বিয়ে করলে তুমি কাজ ছেড়ে দিবা ডাইরেক্ট, এই জন্য করতে পারতেছি না বিয়ে, ঠিক আছে? তো সে তার জায়গা থেকে বলে, স্বামী হচ্ছে কি, সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে। আমি চাই না আমার স্বামীর টাকা দিয়ে আমার বাবা মার
ঋণ শোধ করতে, বাবা মাকে 1 টাকা দিতে, কারণ আমার স্বামীরটা আমার স্বামীর থাক। আমার স্বামীর যে অনেক টাকা থাকলে যে আমি যে এটাকে ইচ্ছা মতো খরচ করবো সেটা না, এটা আমার হচ্ছে রক্ষা করার দায়িত্ব থাকে। আমি চাই আমি কষ্ট করে আমার ফ্যামিলির টাকা যেটা নষ্ট করেছি সেটা যতটুকু পারি অতটুকু আমি তাদের হেল্প করব। আমার স্বামী যদি আমার পাশে থাকে, একটু হেল্প করে, মানে সাপোর্টটা দেয়, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না যে আমি অনেক কোটিপতি কাউকে চাই। তোমার কি মনে হয় যে আমরা জাতিগতভাবে অনেক রাজনৈতিকভাবে বিভক্ত? হ্যাঁ, দিন শেষে আমরা ভাই ভাই, ইসলামে বলো, আমরা বাঙালি বলো, সব কিছু মিলে আমরা ভাই ভাই। আমরা হিন্দু হতে পারি, মুসলিম হতে পারি। আর যারা দেখছে এখন তাদের জন্য যদি তোমার কিছু বলার থাকে বোন। যারা দেখছেন তারা আমাকে যেভাবে দেখেন, যখন যেভাবে দেখেন, আমাকে মানুষের যখন যেভাবে সিচুয়েশনে ফেলে, আমি ঠিক সেই সিচুয়েশনে পড়ে সেইভাবে কথা বলি। কারণ আমার সব থেকে বড় কথা হচ্ছে, আমার অনেকগুলো টাকা, আপনারা জানেন, বারবার রিপ্লাই করতে আমার ভালো লাগে না। আপনারা জানেন আমার বড্ড ভালোবাসি। সিনেমাটা রিলিজের পরে আমি মেন্টালিটি একটা শর্ট খাইছি। আপনারা আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন। অনেকে আত্মহত্যা করে, অনেকে মারা যায়, অনেকে অনেক কিছু হয়ে যেত, যায়। কিন্তু আমার ফ্যামিলির, আপনাদের ফ্যামিলিরও হাজারো ঘটনা, হাজারো কষ্ট, হাজারো দুঃখ থাকতে পারে, তারপরেও কিন্তু আমরা হাসি, জোর করে এলেও হাসি, তাই না? তো এখন আমাকে যেভাবে প্রেজেন্ট করে, আমাকে যেভাবে উপস্থাপন করে, আমাকে যেভাবে একজন নায়িকাকে কিন্তু আপনি ভালো লাইট, ভালো মেকআপ, ভালো ফিনিশিং, ভালো ক্যামেরা যদি না দেন, তাহলে যে কোনো নায়িকাকে দেখবেন খুব বিশ্রীভাবে প্রেজেন্ট করা হয়। অনেক নায়িকাকে দেখবেন অনেক খারাপভাবে মানে প্রেজেন্ট করা হয়। আমাকেও খারাপভাবে অনেকে প্রেজেন্ট করে। এখন আমার তো কেউ নাই, আমাকে যদি কেউ সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতো বাংলাদেশে, আমার মনে হয়, আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এফডিসিতে গেছি, ওই দিন আমি কান্না করে দিছি। অনেকে বললো নিপা তুই নতুন হলেও কিন্তু অভিনয় খুব ভালো পারস। হ্যাঁ, আমারও মনে হয়, আমার ভিডিওগুলো দেখলে আমার মনে হয় না, কেউ যদি আমার থাকতো, আমাকে যদি ওইভাবে প্রেজেন্ট করতে পারতো, আমার গ্ল্যামার, আমার অভিনয়, আমাকে সুযোগ থাকতো, ভালো গল্পকার, ভালো আর্টিস্ট, ডিরেক্টর, ভালো আর্টিস্ট, ভালো মেকার আমি যদি পাইতাম, আমার দায়িত্ব যদি কেউ নিতে পারতো, তাহলে মানে বাংলাদেশে ভালো কিছু করতে পারতাম। আমার দর্শকরা ভুল করে নাই, আমার উপর আশা করে ভুল করে নাই, বাট আমার নসিব খারাপ। আর না হলে এই দেশে যে রাজনীতিক বিষয়গুলো থাকে, এগুলোর কারণে আমার আজকে এই অবস্থা হয়েছে। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার জন্য দোয়া করবেন সবাই, আমাকে ভুল বুঝবেন না। আর বকা টকা দিবেন তো দেন, মরে গেলে আবার কাঁদতে পারবেন না। আমি সবসময় বলি যে কোনো ইতিবাচক প্রচেষ্টার সঙ্গে থাকবেন। অন্য মানুষের নামে গীবত করার আগে, কারো দিকে আঙুল তোলার আগে খেয়াল করেন আপনার 3টা আঙুল আপনার দিকে। আমরা নিজেকে কতটুকু বিচার করি। রাইট, থ্যাংক ইউ নিরূপ ভাই, আল্লাহ থ্যাংক আপনাকে ইউ। ভালো রাখুক, দেশের ভালো করুন। আসসালামু আলাইকুম।